শুভ দুপুর প্রিয় দর্শক, শুভেচ্ছা। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে। আমার বাংলাদেশ, আপনার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, অনেক স্বপ্ন দিয়ে ঘেরা, স্মৃতি দিয়ে গড়া। এই দেশকে নিয়ে যখন আমরা ভাবি, যখন দেশকে গড়ার কথা বলি, তখন রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, এই সব কিছুর পাশাপাশি সাংস্কৃতিক উন্নয়নকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, সাংস্কৃতিক নিজস্বতা, তার বিকাশ ছাড়া কোনো দেশ, কোনো জাতি তার মহিমা, তার গরিমা বিশ্ববুকে স্থাপন করতে পারে না। এবং সেজন্য কিন্তু বাংলাদেশে নানা ধরনের কাজ হচ্ছে, সরকারিভাবে, বেসরকারিভাবে, ব্যক্তি উদ্যোগে, প্রাতিষ্ঠানিকভাবে। আজকে তারকা কথনে আমরা তেমনই এক উদ্যোগ নিয়ে জানবো, এক প্রতিষ্ঠানের কথা বলবো, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র। তাকে নিয়ে কথা বলবো, কারণ এই প্রতিষ্ঠানটি 12 বছর পূর্ণ করেছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত 4 জন মানুষ রয়েছেন, তারা স্বক্ষেত্রে নিজের জায়গায়ও নানাভাবে পরিচিত, নিজের পরিচয়। কিন্তু আজকে তাদেরকে আমি বিশেষভাবে এই প্রতিষ্ঠানকে দিয়ে পরিচয় করাবো। কারা রয়েছেন চলুন তাদের সঙ্গে দেখা করি, তাদের সাথে কথা বলে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ASM রকিবুল হাসান। শুভ দুপুর, স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন নাট্য ব্যক্তিত্ব এবং স্বপ্ন বিকাশ কলা কেন্দ্রের উপদেষ্টা দেবপ্রসাদ দেবনাথ। স্বাগতম আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক এবং স্বপ্ন বিকাশ কলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৈত্রী সরকার। শুভ দুপুর। শুভ দুপুর। আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্ন বিকাশ কলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং তিনি একজন কবি, কবিতা লেখেন, তবলা বাজান, তবলা শিল্পী অমিত সরকার। শুভ দুপুর, স্বাগতম। শুভ দুপুর, ধন্যবাদ। আপনাদের 4 জনকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, কারণ একটা প্রতিষ্ঠান 12 বছর পার করেছে, এক যুগ, সেটা একটা বিশাল ব্যাপার। অনেক অনেক অভিনন্দন। আমাদের সঙ্গে যেহেতু রকিবুল হাসান রয়েছেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। স্বপ্ন বিকাশ কলা কেন্দ্রের উপদেষ্টা হিসেবে রয়েছেন আপনি, ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আপনাকে মানে প্রধানত পরিচয় করায়, কিন্তু অনেক কাজ করেন আপনি এখন। কিভাবে আসলে স্বপ্ন বিকাশের সঙ্গে আপনার যাত্রাটা শুরু হলো? ধন্যবাদ আপনাকে, এবং বিশেষভাবে আপনাকে ধন্যবাদ যে আমি ক্রিকেটে ওপেনিং ব্যাটসম্যান ছিলাম যখন বাংলাদেশ টিমে, তো প্রথমে ব্যাটিং করতাম আমি। আচ্ছা, তো আজকে আপনি সেই ভুলটা করেননি, আমাকে ব্যাটিংটা আগেই করতে দিয়েছেন। তো স্বপ্ন বিকাশ কেন্দ্র এটা হচ্ছে কালচারাল অর্গানাইজেশন। আপনি জানেন যে যে কোনো জাতি সেটা তখনই তত উন্নত সাধন করতে পারে যখন তার কালচার, কৃষ্টি যত রিচ হয়। আর কেউ যদি একটা জাতিকে বিনষ্ট করতে চায়, তাহলে তাকে তার ইকোনমিক্স বা অন্য কিছুতে হাত না দিলেও চলবে, কিন্তু তার যদি কৃষ্টি, যেটাকে কালচার বলি, এইখানে যদি হাত দেয় সেটা করবে। যেটা আমরা দেখেছি আমাদের স্বাধীনতার পূর্বকাল থেকেও, 60 দশক থেকেও এই বাংলাদেশের উপর, তখন তদানীন্তন পূর্ব পাকিস্তান ছিলাম, আমাদের কিন্তু এই কৃষ্টি কালচারের উপরে হাত দেওয়া হয়েছে, ভাষার উপরে হাত দেওয়া হয়েছে। আমরা আমাদের পয়লা বৈশাখ করতে পারি নাই। তো দ্যাট ওয়াজ হোয়াট ওয়াজ দ্য এজেন্ডা বিহাইন্ড দ্যাট। তো এজেন্ডা ওয়াজ টু ক্রিপল দিস কান্ট্রি। আমাদের বুদ্ধিজীবীদের মেরে ফেলা হয়েছিল, মানে মেধা শূন্য করার জন্য। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমি কিভাবে এখানে আসলাম। এখানে আসলাম মানে যে আমি, দেখেন, আমরা কেউ আজরাইলকে দেখি নাই। আমার কিন্তু এখানে যারা আছে, আমরা আজরাইল যে আছে জান কবজ করবে, একদিন দেখবো, যেদিন আমার মৃত্যুদূত হয়েছে আসবে। কিন্তু আমি যে জীবদ্দশায় আজরাইল দেখে ফেলেছি। আচ্ছা, জীবদ্দশায় সে আজরাইল, সকাল নাই, বিকাল নাই, ক্ষণ নাই, আমি ব্যস্ত, ক্রিকেট নিয়ে, ওয়ার্ল্ড কাপ এই চলছে, সারাক্ষণ আমাকে ব্যাটারিং করা হচ্ছে, অর্থাৎ আমার উপরে। সে আজরাইল এখানেই আছেন, উনি এখানে আমাদের যে চেয়ারম্যান মৈত্রী সরকার, ওনার পাল্লায় পড়ে অনেক দিন থেকে উনি ছিলেন, এবং আমার তার সঙ্গে আমার পরিচয় হওয়ার অনেক আগেই, এবং শিল্পকলার সঙ্গে আমি থাকি। তো আই থট দিস ইজ এ ভেরি গুড অর্গানাইজেশন, কারণ একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে তার খেলাধুলাটা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন এখানে দর্শকরা যে রকিবুল এখানে আবার কীভাবে আসলো। দেখেন, খেলাধুলা ইজ এ পার্ট অফ কালচার। একদম নিঃসন্দেহে। আজকে কারণ মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের স্বাধীন বাংলা ফুটবল দল ওখানে খেলে মুক্তিযুদ্ধের চেতনাকে আপগ্রেড করেছে, তেমনি কিন্তু আজকে একটা খেলাধুলা দিয়ে একটা জাতির কিন্তু পরিচিতি পায় একদম বিশ্ব দরবারে। বিশ্ব দরবারে আজকে যখন আর্জেন্টিনা খেলে, ব্রাজিল খেলে, রাস্তার টোকাই যাদের বলি আমরা, তারা কিন্তু আর্জেন্টিনা বা ব্রাজিলের ভৌগোলিক অবস্থান চেনে না, কিন্তু তারা যেহেতু মেসিকে চেনে বা নেইমারকে চেনে, কাজেই তারা কিন্তু আর্জেন্টিনা চেনে এবং ব্রাজিলকে চেনে। ঠিক তেমনটি বাংলাদেশের এখন সবচেয়ে বড় ব্র্যান্ড হলো ক্রিকেট। তো এই ক্রিকেট, তো খেলাধুলা, শিল্প, সংস্কৃতি, গান বাজনা এগুলো করতে হবে, এবং আমি বিশ্বাস করি যে এটা রাষ্ট্রীয়ভাবে আরও জোরালোভাবে
এটাকে ছড়িয়ে দেওয়া উচিত গ্রামগঞ্জে, উপজেলা লেভেলে। আমি ছোটোকালে দেখেছি, তোমার তো জন্মই হয় না তো তখন আমরা কি দেখেছি, আমরা দেখেছি যাত্রা হতো গ্রামের গঞ্জে, আমাদের ওখানে দেখেছি আমরা নাটক হতো প্রতি বছর, আমরা দেখেছি মেলা হতো এখানে, বৈশাখী মেলা, ওই মেলা। কিন্তু এই জিনিসগুলোকে একটু কমে গেছে। কাবাডি খেলা হতো, সেটাই কিন্তু আমাদের বাংলাদেশ, সেটাই বাংলাদেশ। এবং ওই আমার মা খালাদের দেখেছি চি বুড়ি চি খেলা খেলতেছে, কুত 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 খেলা খেলতেছে, আমার মা খালা বইছি ওই খেলা। তো সেইগুলোকে আমাদের আবার ফিরিয়ে আনতে হলে আমাদের সময় লাগতে পারে এখন, কারণ আমরা অনেক পিছিয়ে আছি। এই ধরনের অর্গানাইজেশন, এই স্বপ্ন বিকাশ যে এই কেন্দ্র, এরকম আরও হাজার হাজার যদি সংগঠন দাঁড়িয়ে যায় বাংলাদেশে, তাহলে কিন্তু আমাদেরকে আর পিছন দিকে তাকাতে হবে। একদমই তাই। তাই এটা আসলে কোনো একক প্রতিষ্ঠান থেকে এটাকে আমরা একটা সংগ্রাম বলতে পারি। আস্তে আস্তে আমরা সবাই মিলে যে চেষ্টা করব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার, সেটা। মৈত্রী সরকারের কাছে আসি, আপনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে আছেন, 12 বছর আগে শুরু করেছেন যাত্রা, কিন্তু স্বপ্ন নিশ্চয়ই আরো আগে থেকে দেখেছেন। শুরুটা আসলে কিভাবে হয়েছে? আমি আসলে নাচের মানুষ, তা আমি মানে প্রথমে আমরা শুরু করি নাচ দিই 3রা মে 2012 সালে। তারপরে আমরা শুরুটা, আমাদের ইচ্ছা ছিল প্রথম থেকে, আমি আসলে খুব তখন তো ছোট, আমি নিজেও শিখছি, বাচ্চাদের শিখাচ্ছি, এভাবে করতে করতে কিভাবে যেন মানে আমি অমিত, আমার ছোট ভাই, আমরা দাদাকে সাথে পেয়ে গেলাম, দাদা আমাদের রকিবুল ভাই, মানে আমরা মানে হয়তো সকলের একটা আশীর্বাদ, তা আমাদের পথ চলাটা সহজ ছিল, যার জন্যই আমরা আসতে পেরেছি 12 বছরে। এখানে এখন 6টি ডিপার্টমেন্ট রয়েছে, গান, নাচ, আর্ট, কবিতা আবৃত্তি, তবলা, গিটার। বাহ, চমৎকার। একটু যদি অমিত সরকারের কাছে আসে, এই 6টা আমরা দেখলাম 6টা শাখায় আপনারা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। শিক্ষার্থী হিসেবে আসলে কোন বয়সের কাদেরকে আপনারা টার্গেট করেন, কারা এখানে প্রশিক্ষণ নেয়? আচ্ছা, আসলে ছোটকাল থেকে আমাদের মধ্যে যদি সংস্কৃতিকে ঢুকিয়ে দেওয়া যায়, আমার মনে হয় সে প্রকৃত মানুষ হওয়ার, প্রকৃত যে শিক্ষার যে বুনিয়াদ, সেটা শুরু করতে পারে তার জীবন দশার প্রথম থেকেই। আমরা সেই কাজটাই করে আসছি। আমরা একেবারেই 6 বছর থেকেই আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ দেওয়া শুরু করে থাকি, এবং পরবর্তীতে তারা ধীরে ধীরে তাদের পছন্দ অনুযায়ী বিভাগগুলোকে তারা ভেতরে গ্রথিত করে এবং ধীরে ধীরে তারা এগিয়ে যায়। এইভাবেই আমরা প্রশিক্ষণ অব্যাহত রেখেছি। স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র শুধুমাত্র সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবেই আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই না, আমরা সত্যিকার অর্থে একটা মানুষ গড়ার কারখানা হিসেবে এটাকে এস্টাবলিশ করতে চাই। যেমন ধরেন, আমরা বাচ্চাদেরকে তো নাচ, গান, কবিতা এসব শেখাই, কিন্তু এর পাশাপাশি তাদের ভিতরে সত্যিকারের যে একটা মনুষ্যত্বের বুনিয়াদ, এই বীজটা আমরা বপন করে দিই ছোট থেকেই। যেমন প্রতি বছর আমরা অসহায় দরিদ্র, আমাদের পজিশনটা কিন্তু আপনি দেখে থাকবেন যে মতিঝিল এলাকার ঠিক কমলাপুরের আশেপাশেই আমাদের, হ্যাঁ, এজিবি কলোনি সংলগ্ন আমাদের প্রতিষ্ঠানটি। তো এখানে রাস্তার পাশে একদম মানে উপরে খুব পলিথিন দিয়ে কিছু মানুষ বসবাস করে। তো আমাদের বাচ্চাদেরকে ওই মনুষ্যত্বের বুনিয়াদটা আমরা এইভাবে ঢুকিয়ে দিয়েছি যে আমরা শীতকালে তাদের থাকাটা কত কষ্টকর, তো তারা তাদের বাসা থেকে পরিধেয় পুরনো কাপড় এইভাবে তারা নিয়ে এসে আমরা একটা সমষ্টিগত করে প্রথমত আমরা শুরু করি শীত বস্ত্র বিতরণ, যেটা এখন ব্যাপক পরিসরে করছি। আমরা এই বছরও প্রায় 3 শতাধিক কম্বল বিতরণ করেছি যারা ছিন্নমূল একেবারে রাস্তার পাশে শুয়ে থাকে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডেই তাদেরকে উদ্বুদ্ধ করছি না, তাদেরকে এগিয়ে নিচ্ছি না, আমরা পাশাপাশি মানুষ হিসেবে তারা যেন একটা সত্যিকারের প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, সেই মস্তিষ্কের মধ্যে সেই বীজটা বপন করার চেষ্টা করছি। বাহ, দারুণ দারুণ বললেন। কিন্তু সংস্কৃতি বা শিল্প, সেটা একটা মানুষের মধ্যে থাকার জন্য, ভালো শিল্পী হওয়ার জন্য ভালো মানুষ হওয়াটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একটু দেবপ্রসাদ দেবনাথ, আপনার কাছে আসি। স্বপ্ন বিকাশ কলা কেন্দ্রের সঙ্গে আপনার যাত্রাটা আসলে কবে থেকে এবং কেমন সেই যাত্রা? প্রথমেই আমি ধন্যবাদ জানাই চ্যানেল আইকে যে এই ধরনের একটি সংগঠনকে আজকে সুযোগ দেওয়া হয়েছে, কারণ আপনাদের মাধ্যমেই আমরা আমাদের সংস্কৃতি নিয়ে, আমাদের স্কুলকে নিয়ে, কি আমাদের আদর্শ ছিল, কেন কিভাবে আমরা এগুচ্ছি, এই সবটা দর্শকদেরকে আমরা জানানোর সুযোগ পেয়েছি। এই জন্য চ্যানেল এই ধরনের আরও অনুষ্ঠান করবে, এটাই আশাবাদ। এবং আমি ওদের সাথে একটি মানে যোগসূত্রটা হচ্ছে, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে 1973 সনে আসি, এসে আমি
74-এর জানুয়ারিতে নাট্যচক্র, যেটা আমরা বলি যে নবনাট্য চর্চার যেটা সূতিকাগার ছিল, কারণ স্বাধীনতার পরপর মনে যেন, যেটা রকিব ভাই বলেছেন, যে একটি পরাধীন দেশে কিন্তু সংস্কৃতিকে কিন্তু চাপিয়ে রাখা হয়েছে। কারণ উনি খুব ভালোই বলেছেন যে একটি জাতিকে যদি পদানত করতে হয়, প্রথমে তার সংস্কৃতিতে হাত দিতে হয় তাকে দাবিয়ে রাখার জন্য। ঠিক আমাদের ওই অবস্থায় ছিল। ঠিক স্বাধীনতার পরবর্তী সময়ে সঙ্গীত সংস্কৃতির প্রতিটি শাখায়, খেলাধুলা, সব জায়গায় মানে একটা নবজাগরণ তৈরি হয়েছে। সেই সময় আমাদের ওই সময় যাত্রা শুরু। তখন আমি তো স্কুল থেকেই দেখতাম থিয়েটার, এবং তখন স্কুল ওই সময় দেখতাম 60-এর দশকে 70-এর দশকে আমাদের ওই এলাকায় প্রায় প্রতিটি জেলাতেই, রকিবুল ভাইও আমার সাথে একমত হবেন, যে প্রচুর দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান, নাচ গান খেলাধুলা সব, এটা কিন্তু আমাদের সংস্কৃতির পাঠ। যাত্রা অমুক বিনোদনের তো একটি বড় মাধ্যম, আর তো কিছু ব্যাপারটা নাই। এখন আমরা কিন্তু আমাদের বিদেশিরা যেমন প্রত্যেকটি উন্নয়নের সাথে কিন্তু তার সাংস্কৃতিক উন্নয়নকে তারা একই ধারায় নিয়ে যান, নাহলে কিন্তু কোনো উন্নয়ন এটা সাস্টেইনেবল হয় না, ওরা বলে আর কি, তাই না? প্রত্যেকটা দেশ কিন্তু এইভাবে চিন্তা করে। ঠিক আমাদেরও কিন্তু সীমিত পর্যায়ে আমাদের বর্তমান সরকার সংস্কৃতি যখন তারা ক্ষমতায় এলেন অনেক তারা চেষ্টা করছেন, কিন্তু কোথায় যেন শিশুদের নিয়ে কাজটা কিন্তু আমাদের খুব কম হচ্ছে বলে আমার মনে হয়। কারণ আমি শিশুদের নিয়ে নাটক করেছি, বিশেষ করে নাটক করি। আমরা সারা বাংলাদেশ ব্যাপী যাতে নাট্যচর্চা এগিয়ে নিয়ে যায় সেভাবে কাজ করছি। প্রতিদিন মানে মঞ্চে যেন প্রতিনিয়ত আমরা এই দর্শকদের সামনে আসতে পারি, এবং বাচ্চাদেরকেও যেন এটা ইনভলভ করতে পারি। যেমন অমিত বলেছে যে শিশুদের মধ্যে সংস্কৃতির বীজটি ঢুকিয়ে দেওয়া। আপনি বোধহয় একটা জিনিস খেয়াল করবেন, এখন বাচ্চাদের, আগে যে আমরা দেখেছি সবাই কেউ না কেউ গান বাজনার সাথে ছিল, এখন সবাই কিন্তু পড়ো এই GPA 5 পেতে হবে, অমুক হতে হবে, তাই না? কিন্তু আমরা বোধহয় ভুলে যাই ওই বাচ্চাটাকে যদি আমরা দেখি, তার মনে কিন্তু একটি সুকুমার বৃত্তি থাকে, কেউ খেলাধুলার প্রতি থাকে, কেউ সংস্কৃতির প্রতি থাকে, তাই না? আমরা কিন্তু ওইটাকে কিন্তু আমরা ইগনোর করি। ওরা যখন ও আমার সাথে নাটক করতে আমাদের দলেও যখন আসে, তখন দেখি ওর নাচের প্রতি ওর খুব ঝোঁক, এবং ওইটাই সে করে। আমি তখন ওকে বললাম, তুমি নাটকের পাশাপাশি নাচটা এটা কিন্তু বন্ধ করবে না। তখন আপনার মিনু আপার নাম শুনেছেন, আমাদের আপনার ক্লাস ফ্রেন্ড মিনু আপার কাছে ওকে নিয়ে যাই, যে ওকে একটু হেল্প করে। আমাদের শিশুদের এটা আসলে খুঁজে বের করতে হবে। আমাদের সাথে একটা টেলিফোন রয়েছে, এই মুহূর্তে আমরা টেলিফোনটা নিয়ে এসে তারপরে আবার আলোচনায়, গল্পে, আড্ডায় ফিরে আসবো। হ্যালো প্রিয় দর্শক, কে রয়েছেন সঙ্গে? আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি মামুনুর রশিদ সুমন, পূর্ণিমা সংসদের কোচ। আমি রকিবুল স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলতে যাচ্ছে। জি, আমি মামুনুর রশিদ সুমন বলছিলাম, পূর্ণিমা সংসদের ক্রিকেট কোচ। রাইট, আমি পূর্ণিমা সংসদের আজীবন সদস্য। রকিবুল স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, আমি শুনছি আপনাকে, বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কাছে একটা প্রশ্ন। সবাই এখন খুব চিন্তিত যে প্রথমে আমরা খুব দুর্বল একটা টিমের সাথে প্রস্তুতি ম্যাচে হেরে গেলাম ইউএসএর সাথে, তো পরবর্তীতে মূল পর্বে আমরা কতটুকু ভালো করতে পারি, কতটুকু আশাবাদী, এটা সবাই আর কি আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আপনার মাধ্যমে এটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আমার যে মূল যেটা আইডেন্টিটি ক্রিকেট, একদম সেখানেই ফিরে উনি এসেছেন। সেখানেই করেছেন, এবং আমি আপনার সঙ্গে সহমত পোষণ করি। প্রত্যাশা আমাদের সবারই থাকে। প্রবলেমটা হলো যে আমাদের এই প্রত্যাশাটা, ধারাবাহিকতাটা আমরা এখনও তৈরি করতে পারিনি। বাট আমাদের ক্রিকেট টিমটা খুব ভালো, ডোন্ট ওয়ারি। ইয়াং টিম, প্রথম ম্যাচটা যেটা হোঁচট খেয়েছে, আজকে খেলা আছে, যখন আমি আপনার সঙ্গে কথা বলছি, আমার বিশ্বাস আজকে হয়তো বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আর যে জিনিসটা আপনি যেটা আমরা চাইবো, যে সেটা হলো আমাদের ক্রিকেট টিমটা, সেই 71-এ আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, জানতাম না সামনে কি হবে, কবে স্বাধীন হব, কিচ্ছু ছিল না, বেঁচে থাকবো না মারা যাব। তো ওইরকম একটা উদ্যম, ওরকম একটা নিয়ে আমাদের প্লেয়ারদেরকে আমরা উৎসাহিত করি, গিভ ইউর বেস্ট শট যেটাকে বলা হয়, তারপরে কাম হোয়াট মে, অর্থাৎ তোমার বেস্ট খেলাটা খেলো, লড়াই করো, তারপরে দেখা যাবে। তো আমার বিশ্বাস লড়াই আমরা করব। তবে শেষ কথাটা আপনাকে বলবো, হতাশ হবেন না, এবং আমরা জিতলেও বাংলাদেশ, আমরা হারলেও বাংলাদেশ,
এই মানসিকতায় নিয়ে থাকবো। দারুণ বললেন, একেবারেই তাই। কিন্তু আর এই যে আমাদের একটুখানি মন খারাপ হওয়া, হতাশা, সেটাও কিন্তু চরম ভালোবাসা থেকে, কেন হচ্ছে না, কেন পারছে না, কেন, একদমই তাই। প্রত্যাশাও ভালোবাসা থেকেই তৈরি হয়। এবং আমাদের অনেক অনেক শুভকামনা থাকলো। আপনি খেলা দেখতে যাচ্ছেন তো? আমি যাচ্ছি ইনশাআল্লাহ 3 তারিখে জুন মাসের বিশ্বকাপ দেখতে। বাহ, আপনি গেলেও নিশ্চয়ই তারা সাহস পাবে, আপনার গাইডলাইন পাবে, অনুপ্রাণিত হবে। দেখা হবে ওদের সাথে। আমেরিকা তো থাকবো, ওয়েস্ট ইন্ডিজেও যাবো, কারিবিয়ান কান্ট্রিতে ইচ্ছা আছে। বাংলাদেশ দলের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। আজকের ম্যাচটিতে তারা নিশ্চয়ই তাদের সর্বোচ্চ দিতে পারবে। আমাদের সকলের ভালোবাসা তাদের সঙ্গে আছে, আমরা সবাই তাদের পেছনে আছি, তাদের সঙ্গে আছে। এই মুহূর্তে আমরা একটা অডিও ভিজুয়াল দেখে আসি। স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র একটি থিম সং রয়েছে আপনাদের। গানটি কে লিখেছেন, কে সুর করেছেন, আয়োজন কে করেছেন, এটা নিয়ে একটু শুনি। আচ্ছা, গানটি মূলত আমারই লেখা। আচ্ছা, আর সুর করেছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক হিমাদ্রি বিশ্বাস, উনি সুর করেছেন। তো আসলে সাংস্কৃতিক একটা প্রতিষ্ঠানের জন্য থিম সংটা কতটা গুরুত্বপূর্ণ জানা নেই, তবে আমার কাছে মনে হয়েছে যে আমাদের একটা নিজস্ব আইডেন্টিটি দরকার। আমরা এই গানের মাধ্যমে বুঝিয়েছি, যেমন প্রথমে কথাগুলো যে আমরা শিখি, আমরা শেখাই। আসলে মূলত শিক্ষার কোনো শেষ নেই, বিশেষ করে সাংস্কৃতিক শিক্ষাগুলো। আমাদের শেষ পর্যন্ত আমার তবলার যিনি গুরু ছিলেন, গুরুজি গোপাল মিশ্রজি, উনি ইন্ডিয়া থাকেন। তো উনি 56 বছর বয়সেও বলছিলেন যে আমি এখনো শিখি। তো এই জন্য আমাদের কথাটা প্রথমে যে আমরা শিখি, আমরা শেখাই, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শেখাই এবং আমরা শিখতে থাকি, এটা একটা ব্যাপার। এবং আমাদের যে 6টা ডিপার্টমেন্ট, সেটাও আমরা বলেছি যে আমরা স্বপ্ন আঁকি রং তুলিতে, চিত্রাঙ্কন বিভাগকে বুঝিয়েছি, তাল বাজে তবলায়, তবলা বিভাগকে বুঝিয়েছি, হ্যাঁ, তো গিটারে সুর তুলি, তারপর আমরা নাচি, আমরা গাই। তো সবকিছু মিলে আমরা 6টা ডিপার্টমেন্টকে প্রাধান্য দিয়েছি। আর আমাদের যে হৃদয়ে বাঙালিয়ানা আছে, ওইটাকে আমরা এখানে প্রাধান্য দিয়েছি। তো থিম সং এর মাধ্যমে আমরা আমাদের সার্বিক কর্মকাণ্ডকে একটা ছোট্টভাবে ছন্দবদ্ধ কলেবরে বোঝানোর চেষ্টা করেছি। বাহ, দারুণ। আপনাদের সংগঠনের সঙ্গে অনেক গুণীজন সম্পৃক্ত আছেন, তাদের মধ্যে একজনের একটা ছোট্ট বক্তব্য আমরা শুনে আসি, দেখে আসি। কলাকেন্দ্র প্রতিষ্ঠানটি 12 বছর পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছে। একটি শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান এক নাগাড়ে নির্বিঘ্নে 12 বছর কাটিয়ে দেওয়া, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমি মনে করি এই ধরনের সাংস্কৃতিক যতগুলো প্রতিষ্ঠান হয় ততই ভালো, কারণ আমাদের শত্রুরা এখনও আমাদের আশেপাশে বিচরণ করছে, বারবার আমাদের সমৃদ্ধিতে তারা বাধা দিচ্ছে, আমাদের সংস্কৃতিকে বাধা দিচ্ছে, শুদ্ধ সংস্কৃতি চর্চাকে তারা বাধা দিচ্ছে। বিদেশি এবং অর্থহীন সংস্কৃতি, পোশাক পরিচয় থেকে শুরু করে ভাষাকে তারা বিনষ্ট করার চেষ্টা করছে। অশুদ্ধ উচ্চারণ, অশুদ্ধ ভাষা বলাকে তারা সে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন যে রেডিও, টেলিভিশন, তার মাধ্যমে প্রচার করার চেষ্টা করছে। তো এইগুলোকে বাধা দিতে পারে একমাত্র এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি অত্যন্ত আশাবাদী এই স্বপ্ন বিলাসের কাছে যে তারা যত বাধাই হোক, যত কষ্ট হোক, যত অর্থ কষ্ট হোক, তারপরেও তারা কিন্তু তাদের 12 বছর চালিয়েছে। আরও অনেক যুগ যুগ তারা এইভাবে নতুন প্রজন্মকে তৈরি করবে দেশপ্রেমিক হিসেবে গানের মাধ্যমে। বাহ, দারুণ। এইটি আসলে যখন আমাদের আগের প্রজন্মের মানুষরা যখন এটি ভাবেন, তখন আসলে আমরা আরো আশাবাদী হই যে পরের প্রজন্মের জন্য আমরা আসলে রেখে যাচ্ছি সুযোগটা। ইন্সপিরেশন। একদমই তাই। রকিবুল হাসান, এটা নিয়ে আপনার কাছে যদি আসে, এই যে নতুন প্রজন্ম যারা, তাদেরকে তো আমাদের সুযোগটা তৈরি করতে হবে। এই যে খেলাধুলা, সংস্কৃতির চর্চার জায়গায় খেলার ক্ষেত্রে একটা বড় চিন্তা আসে, খেলার মাঠ কমে যাচ্ছে, আমাদের সুযোগ কমে যাচ্ছে, স্কুলগুলোর পড়াশোনার যে কারিকুলাম, সেখানে আসলে সংস্কৃতির কতটা জায়গা, এগুলো নিয়ে আসলে আপনি কি ভাবেন? আপনার কি মনে হয় তরুণ প্রজন্ম সুযোগ পাচ্ছে? আমাদের আরো কিছু করার আছে কিনা? আরো অনেক কিছু করা আছে আমাদের। ইট ইজ ভেরি আনফর্চুনেট যে আমাদের ঢাকা শহরটা এখন তো একটা কংক্রিট সিটি হয়ে গেছে। হ্যাঁ, এখানে খেলার মাঠ পাচ্ছে না বাচ্চারা, সেইভাবে বিকশিত হতে পারছে না। এরকম স্বপ্ন বিলাস, এরকম আমাদের যে সংগঠনগুলি, এই যে এরা যেটা করছে, আমাদের একটা প্ল্যান আছে। আই ওয়াজ ডিসকাসিং, আমি এখানে আসার পরেও, যে আমি এদেরকে টুঙ্গিপাড়া নিয়ে যাব।
টুঙ্গিপাড়া এদের এই সংগঠনের ছেলে মেয়েদেরকে ওখানে তারা বঙ্গবন্ধুর মাজারে নিয়ে যাব, তাদের চাক্ষুষ তাদের বুঝতে হবে যে জাতির জনক বই পড়ে এসে পড়ে, বাট দে মাস্ট সি ফিজিক্যালি যে ওখানে যে। তো এইখানে যদি আমরা তাদের নিতে পারি, এবং ওইখানে একটা কালচার, গোপালগঞ্জে কিন্তু শিল্পকলার একটা ইয়ে আছে, দ্যাট আই উইল অর্গানাইজ, আমরা করবো এখানে। তো এরকম ছোট ছোট জায়গায় আমরা কিছু স্পন্সর এখন জোগাড় করতেছি, যেটা আমি করব, দাদা করবেন, বা আমরা চেষ্টা করব সেটা ময়মনসিংহ যে কালচারাল পকেটসগুলো যেখানে আছে, পাবনা, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় হোক, 5টা লোক আমাদের এই শিল্প সংস্কৃতির উপরে বেস করে, যে ভাইটা এখন কিন্তু মুরব্বী কথা বললেন আমাদের, ওইটাই হলো মূল মুদ্রা কথা, যে আমাদেরকে ওই কৃষ্টিকে, নিজের ঐতিহ্যকে ধারণ করতে হবে, এবং মননে, মাথায়, সব জায়গায় আমাদেরকে। তো আমি মনে করি খেলাধুলা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এইখানে মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু সাংঘাতিকভাবে খেলাধুলার প্রতি, বাট আনফর্চুনেটলি উনি তো আর মাঠ তৈরি করে দিবেন না, উনি প্লেয়ারের পৃষ্ঠপোষক করে দিবেন। একটা প্লেয়ার যখন বিপদে পড়ে, এইটা সমস্যা হয়, উনি তার পাশে এসে দাঁড়ান। বাট আমরা কি করছি, আমরা সেই সমস্ত মাঠগুলোকে আমরা বিল্ডিং করে ফেলতেছি, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে আবেদন করব, এবং সরকারের কাছে করব। এখন পাপন ভাই আমাদের প্রেসিডেন্ট ক্রিকেট বোর্ডের, উনি ক্রীড়ামন্ত্রী হয়েছেন, উনিও যেন আমাদের মাঠ বের করবেন। কিন্তু এখন একটা সুযোগ আসছে, দীপ্তি তুমি যখন উঠাইলা কথাটা, এখন সুযোগটা করে দিয়েছেন কিন্তু এই সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী। পদ্মা ব্রিজ আমাদের হয়ে গেছে, এখন আমরা চিল্লাচ্ছি মাঠ নাই, মাঠ নাই, মাঠ নাই। আমরা যদি পদ্মা ব্রিজটা ক্রস করি, 21টা জেলাকে কানেক্ট করেছি আমরা। এই 21টা জেলার প্রত্যেকটা উপজেলা কিন্তু একটা করে মাঠ আছে, এবং ওখান থেকে যে সকালে যে খেলাধুলা করে কিন্তু চলে আসা যায়। দ্যাট ইজ দ্য প্ল্যান ক্রিকেট বোর্ড ইজ মেকিং নাও। এবং আমাদের ওখানে কিন্তু গোপালগঞ্জে যে খেলে সন্ধ্যা ফিরে আসতেছে, বিকজ অনলি 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতেছে যেতে। সো উই হ্যাভ টু এক্সপ্লোর। আমার যদি মাঠ নেই, আমি তো ওভারনাইট বাজার থেকে মাঠ কিনে আনতে পারবো না, বাট মাঠ থাকা উচিত, বাট সেখানে নাই। সেটা কি জমি কিনবো, ঢাকার বাইরে যেতে হবে, খেলাধুলা ডিসেন্ট্রালাইজ করতে হবে। এবং যখনই খেলাধুলার বাইরে চলে যাবে, তখনই কিন্তু আমাদের এই যুব সমাজ, বাচ্চারা, আমি একটা উদাহরণ দিই আপনাকে। আপনার এখানে এই বইগুলো আমি দেখতে পাচ্ছি, সুন্দর বই, আমি জানি এই বইগুলো প্রত্যেক শোতে আপনারা করেন, এবং এটা যদি সুন্দর মলাট দিয়ে এটাকে করে রাখেন, একটা ক্রিকেট ব্যাট, একটা বল ওখানে রেখে দেন, একটা বাচ্চাকে ছেড়ে দেন যে যাও তুমি ওখানে কোনটা পছন্দ নিয়ে আসো, ও কিন্তু বইটা নেবে না, ও বলটা নেবে বা ব্যাটটা নেবে। দ্যাট মিনস কি, ক্রিকেট, ফুটবল, যে এটা শিশু সহজাত প্রবৃত্তি, সে খেলবে, সে গাইবে, সে নাচবে, এই গাইবে। তো আমরা কিন্তু সেই কাজটাই করব এই সংগঠন থেকে। এই সংগঠন থেকে আমাদের উদ্দেশ্য এটা, যে তৈরি করে মানে যে যার জায়গা থেকে যেভাবেই পারেন। এবং নকিল ভাই, আপনি যেমন মাঠের কথা বললেন, আমিও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মানে এই আবেদন জানাতে চাই, আমাদেরকেও সারা দেশব্যাপী মঞ্চ তৈরি করে দিন, এবং এই ধরনের যারা স্কুলগুলো আছে আমাদের, যে আমরা বাচ্চাদের শেখাই, তাদের জন্য যাতে একটু সহায়তার হাত অবশ্যই এখন অনেক আছে, আমরা আরও চাই যাতে নাকি সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি। এখানে আমি দাদা যেমন মাঠ, মঞ্চ, এই সবগুলি নিয়ে আমরা দেশটাকে করে নেব। বড় ইস্যুতে আপনি যদি ভাবেন, আজকে যে মৌলবাদ, দেশে যে মৌলবাদের যে হাতছানি সমস্ত কিছু, এটা কিন্তু আটকাতে হলে, আর এই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু থেকেই যায়, সব সময় এটাকে আপনি ইরেডিকেট করা যাবে না, বাট এটাকে স্থিমিত রাখা যাবে কিভাবে, শিল্প সংস্কৃতি এগুলো যদি নিয়ে চর্চাটা যদি আমরা সুস্থ চর্চাটা যদি করতে পারি, তখন কিন্তু এই বাচ্চারা কিন্তু দে উইল বি ডাইভার্টেড টুয়ার্ড দিস। আমি একজন মুসলমান, আরেকজন হিন্দু থাকতে পারেন, আরেকজন খ্রিস্টান থাকতে, ধর্ম যার যার, উৎসব তো সবার। আমার কথা হলো এটা, এবং বৈচিত্র্যে বিশ্বাস করা, সংস্কৃতিতে বিশ্বাস করা, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি এই যে রকিব ভাই বললেন যে আমি কিন্তু শুধু মৌলবাদ থেকে আমাদের কিন্তু শত্রু ভাবছি না, শুধু সন্ত্রাস, মাদক সমাজকে মাদক শক্তির থেকে যদি বের করে আনতে হয়, সন্ত্রাস থেকে যদি বের করে আনতে হয়, আমাদের এই যে শিশু কিশোর সবাইকে কিন্তু আমাদের ডিভাইস অ্যাডিকশন কিন্তু আমাদের এখন একটা বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। সেটাতে যেমন তরুণ প্রজন্ম আছে, তেমন শিশুরাও কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন। শিশুরা যেমন মাঠ পাচ্ছে না, আবার মাঠে যাওয়ার যে প্রবণতা সেটাও তাদের কমে আসছে। সেটার জন্য পারিবারিক চেষ্টাটাও নিশ্চয়ই আমাদের, সৃজনশীল বিষয়টাকে কিন্তু আমরা গুরুত্ব দিতে হবে অভিভাবকদের। ওর ভিতরে যে একটা আছে, একটা সৃজনশীল একটা মন আছে, ওর একটা ক্ষমতা আছে, সুকোমল একটা
বাহ, দারুণ বললেন, দারুণ একটা সময় কাটলো আমাদের। স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র নিয়ে আমরা জানলাম, তেমনি আসলে আমাদের দায়বদ্ধতা বা প্রয়োজনীয়তার জায়গাগুলো নিয়ে যত কথা বলবো আমরা, তত আসলে এই কাজটা আরো Right. দ্রুত গতি পাবে, সেটি আমাদের বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, অনেক অনেক শুভকামনা রইল। আমি একটু বইগুলো আপনাদের হাতে তুলে দিতে চাই। থ্যাংক ইউ, No problem, thank you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ। পাঠক সমাবেশের পক্ষ থেকে আপনাদের জন্য এই বইগুলো রইল, এবং আজকে বিকাল 5টায় আপনাদের একটা অনুষ্ঠান রয়েছে যুগপূর্তি, সেটির জন্য আমাদের শুভকামনা। প্রিয় দর্শক যারা সঙ্গে ছিলেন, আজকে আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কথাটি আজকে আমরা বলতে চেয়েছি, আসলে শিশুর বিকাশের জন্য, কিশোরের বিকাশের জন্য বাংলা সংস্কৃতি এবং শিল্প চর্চার কোনো বিকল্প নেই। আমরা যার যার জায়গা থেকে নিশ্চয়ই সেই চেষ্টাটি করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।